তো আমরা অলরেডি আমরা আমরা যে তিন ভাগে ভাগ করেছিলাম, আমরা যে লেনদেনকে, এই লেনদেনকে একটা হচ্ছে আমরা নগদ বা ব্যাংকের লেনদেন যেগুলো হয়, এরপরে ভাগ করেছিলাম আমরা যেটা বাকিতে বাকিতে হয়, বাকি থেকে আমরা আবার আরেকটা ভাগ রেখেছিলাম যে হচ্ছে যেটা হচ্ছে অনগদ। আমি আবারও বলছি, বাকি এবং অনগদ পরীক্ষায় আসলে অনগদ লেনদেন এই দুইটাই অনগদ, কিন্তু আমি বোঝার সুবিধার্থে আমি অনগদ 5টা জাবেদাকে আমি আলাদা করে দিচ্ছি। এই 5টা জাবেদাকে অনগদ আমি কেন বললাম, এটার কারণ হচ্ছে ওই বই বাকি থেকে এটা কেন আলাদা, এটার কারণ হচ্ছে এই 5টা জাবেদা লেনদেন সংগঠিত হওয়ার পরে আমরা ওইটার টাকা আর পরিশোধ করতে হয় না, টাকাটা আর কখনোই পরিশোধ করতে হয় না, কিন্তু আমরা এটার জন্য কোনো টাকা দেই না। সেই কারণেই আমি মজুরকারকে আলাদা করে অনগদে দিয়ে দিয়েছি, আর যেগুলা বাকি লেনদেন ওটাকে আমি বাকি রেখে দিয়েছি। তো এখন আমরা আমাদের 3 নম্বর স্টেজে এসে আমরা যে লেনদেনটা পড়বো, যেটা নিয়ে জাবেদা করবো, সেটা হচ্ছে অনগদ লেনদেন। অনগদ লেনদেন, লেনদেনে জাবেদা। অনগদ লেনদেনের যে জাবেদা আছে, একটা জাবেদা হচ্ছে অবচয়ের জাবেদা। অবচয়ের জাবেদা। অবচয়ের জাবেদা করার আগে আমি অবচয়টা একটু সংক্ষেপে বলে নিই। অবচয়টা কি? অবচয়টা হচ্ছে, অবচয় হচ্ছে যে আমরা যদি কোন স্থায়ী সম্পদ ব্যবহার করি, যে সম্পদগুলো আমরা ব্যবহার করি, যেমন আমরা দেখা যায়, ছোঁয়া যায়। স্থায়ী সম্পদ আবার দুই ধরনের, কিছু সম্পদ হচ্ছে যে এটা ছোঁয়া যায় না, দেখা যায় না, আর কিছু সম্পদ হচ্ছে স্পর্শনীয়, ছোঁয়া যায়, দেখা যায়। এই স্পর্শনীয় যে সম্পত্তিগুলো আছে, এই সম্পত্তিগুলার যে ব্যবহার করলে এগুলোর দাম কিন্তু ধীরে ধীরে কি করে কমতে থাকে, দাম ধীরে ধীরে কমতে থাকে। যে পরিমাণ কমে আমার প্রতিষ্ঠানগুলো, ব্যবসা প্রতিষ্ঠানগুলো সেইটাকে বিভিন্ন ভাবে হিসাব করে। অবচয়ের বিভিন্ন পদ্ধতি আছে, যারা এইচএসসি তে পড়া তাদের জন্য দৃশ্যমান অদৃশ্যমান সম্পদের হিসাব রকম নামের একটা পার্ট আছে, ওই পার্টের মধ্যে এটা আসলে অবচয় ধরার বিভিন্ন পদ্ধতি আছে, এইভাবে অবচয়টা নির্ণয় করা হচ্ছে। ওইটা হচ্ছে একটা খরচ। তো অবচয়ের জাবেদা হবে যা কিছুর, যে সম্পত্তি অবচয় হোক, সবসময় আমরা লিখবো অবচয় হিসাব, হিসাব ডেবিট। অবচয় হিসাব ডেবিট। যে সম্পদেরই অবচয় হোক না কেন, যে সম্পদের অবচয় হোক, সেটা আসবাবপত্র অবচয় হোক, দালানের অবচয় হোক, গাড়ির অবচয় হোক, সরঞ্জামের অবচয় হোক, আমার যন্ত্রপাতির অবচয় হোক, কিংবা আমার কলকবজার অবচয় হোক, যার অবচয় হবে, আমরা কখনো বলবো না আসবাবপত্রের অবচয় হিসাব ডেবিট, যন্ত্রপাতির অবচয় হিসাব ডেবিট, এগুলো আমরা বলবো না। আমরা বলবো অবচয় হিসাব ডেবিট। আর ক্রেডিট দিকে হবে পুঞ্জীভূত, পুঞ্জীভূত অবচয়। এইখানে আমি কিসের অবচয় হয়েছে এটার নাম দেব, ব্র্যাকেটের ভিতরে আমি নাম দেব হচ্ছে সম্পদের নাম। আমি এভাবে দিয়ে দিলাম সম্পদের নাম, অর্থাৎ যে সম্পদের অবচয় হয়েছে সেই সম্পদের নাম হিসাব হবে ক্রেডিট। তাইলে আমরা কি পেলাম? আমরা পেলাম যে এই জাবেদায়, অবচয়ের জাবেদায় আমরা লিখবো অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয়, আসবাবপত্র হলে আসবাবপত্র হিসাব ক্রেডিট, দালান হলে দালান হিসাব ক্রেডিট। আমি একটা উদাহরণ দিই, মনে করো আমরা যন্ত্রপাতির অবচয় হয়েছে, যন্ত্রপাতি যেহেতু অবচয় আছে, আমি লিখবো হলো অবচয় হিসাব ডেবিট আর পুঞ্জীভূত অবচয় যন্ত্রপাতি, যন্ত্রপাতি হিসাব ক্রেডিট। এই জায়গায় এখন যদি আমি এই জায়গায় মনে হয় আসবাবপত্রের অবচয়, শুধু এই জায়গায় আমরা চেঞ্জ করব, লিখবো আসবাবপত্র। ওকে, যদি এটা দালান হয় আমি এইটা চেঞ্জ করব, শুধু লিখবো দালান। ওকে, এরপরে আমরা যে জাবেদাটা দেখবো, এটা স্ক্রিনশট দিয়ে রাখা যায়, এটা একদম সব সময় একই জাবেদা আসবে, অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। এরপরে আমরা যেটা দেখবো এটা হচ্ছে অবলোপন। আর একটা খরচ আছে, সেটাও স্থায়ী সম্পত্তির উপর হয়। এই স্থায়ী সম্পত্তিগুলো আমরা আসলে ইয়ে করতে পারি না, এই যে স্পর্শ করতে পারি না, অস্পর্শনীয় স্থায়ী সম্পত্তি, যেমন এগুলোর নাম একটা হাতে করে বলে দেওয়া যায়, যেমন সুনাম আছে, আমাদের প্যাটেন্ট আছে, ট্রেডমার্ক আছে। এইগুলার অবচয়ের ক্ষেত্রে এই মানে খরচ যদি হয়,
মাঝে মাঝে সুনাম আমাদের কমে যায় না? আমরা মনে করি একটা একটা সুনামধন্য মিষ্টি প্রতিষ্ঠান আছে, ধরেন যে কোনো একটা মিষ্টির দোকান, ধরেন ফিজা। ফিজাতে যদি কোনো একটা, তার যদি কোনো একটা আউটলেটের মধ্যে বা কয়েকটা আউটলেটের মধ্যে যদি ওইখানে যদি খাবারের মধ্যে ময়লা পাওয়া যায় বা মিষ্টির মধ্যে যদি তেলাপোকা পাওয়া যায়, আরটা যদি ফেসবুকের মধ্যে ছড়িয়ে পড়ে, তাহলে কিন্তু তার সুনাম নষ্ট হয়ে যায়, তখন কাস্টমাররা আসেন না। তো এভাবে বিভিন্ন প্রতিষ্ঠানের সুনাম তারা কি করে, আপ হইলে সুনামটা বৃদ্ধি করে, আবার সুনামটা তারা কমায়। ওই যে কমায়, এটাকে খরচ করে, এটার জন্য আমরা সুনামের এইগুলা যখন আমরা খরচ করি, ওটাকে বলা হয় অবলোপন। তাহলে অবলোপন হচ্ছে অস্পর্শনীয় সম্পদের যে আমরা খরচ ধরি এটাকে। এই অবলোপনের জাবেদা সবসময় হবে অবলোপন হিসাব ডেবিট। আর কেন এগুলা ডেবিট হলো? কারণ এটা একটা খরচ সবসময় ডেবিট হয়। আর অবলোপন হিসাব ডেবিট, আর তার সাথে হইলো এই সম্পদের সরাসরি নাম চলে আসবে। আগেরটা আমি পুঞ্জীভূত অবচয় বলেছিলাম, এটা এই সম্পদের নাম, সরাসরি সম্পদের নাম হিসাবে ক্রেডিট। যেমন আমি সুনামের অবলোপন হয়েছে, তাহলে আমি জাবেদা, আমার 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 জাবেদা হবে অবলোপন হিসাব ডেবিট সুনাম হিসাব ক্রেডিট। একদম সিম্পল। ধরো আমার এখানে অপচয় হয়েছে পেটেন্টের, তাহলে আমি লিখবো পেটেন্ট হিসাব ক্রেডিট। এখানে যদি হয় আমাদের কপিরাইট, এরপরে তাইলে আমরা বলবো কপিরাইট হিসাব। ঠিক আছে? তাহলে দেখা যায় যে আমরা যে ইয়েটা করলাম, এই যে এই জাবেদাটা অবলোপনের জাবেদা হচ্ছে আসলে অবলোপন খরচ একটা খরচ, এবং কোন জায়গায় খরচটা হয়, যে খরচটা হচ্ছে স্পেশালি এই যে আমাদের অস্পর্শনীয় যত সম্পদ আছে এগুলার ক্ষেত্রে, এগুলা অবলোপন, এগুলা রেয়ার জাবেদা পাওয়া যায়। অবচয়ের জাবেদাটা পাওয়া যায়, প্রায় সময় পাবে, কিন্তু এই অবলোপনের জাবেদাটা রেয়ার পাওয়া যায়, খুব কম ইয়েতে আসে। এরপরে যে জাবেদা আছে, এটা আসলে তিনটা জাবেদা আমি একসাথে এখানে লিখে দিচ্ছি। এই জাবেদার তিনটা জাবেদা, তোমরা এই তিনটা জাবেদা হচ্ছে আসে অনাদায়ী পাওনা। এই অনাদায়ী পাওনা বা কুরিন, এটা মানে কি আমি সংক্ষেপে বলে নেই। আমরা যে যে বাকিতে পণ্য বিক্রয় করি, তো আমাদের পাওনা দেনাদার তৈরি হয়। দেনাদারের কাছ থেকে সকল অর্থ আমরা আসলে আদায় করতে পারি না। কিছু কিছু অর্থ আমরা আসলে দেনাদার দেয় না, নানা কারণে সে ব্যবসায়িক লস খেয়ে ফেলে, কেউ ইচ্ছা করেই দেয় না, নানান ভাবে আমরা এই সমস্ত টাকা কখনোই বছর শেষে আদায় করা যায় না। সেই জন্য যে অংশ আদায় করা যাবে না বলে আমরা নিশ্চিত হই, সেই অংশের জন্য আমরা কি করি, এটাকে খরচ দেখাই। খরচ দিকে আমাদের আমরা সম্পদের সাথে আমাদের এই ব্যালেন্স করি। সেই খরচ দেখাইতে গিয়া আগে একটা জাবেদাই করা হইতো। প্রথমে একটা জাবেদা দিয়ে হইতো, এটা বলা হইতো যে অনাদায়ী পাওনা বা কুরিন ডেবিট, আর প্রাপ্য বা দেনাদার ক্রেডিট। কিন্তু বর্তমানে আধুনিক সময়ে ওইটাকে দুইটা জাবেদা দেওয়া হয়। ঠিক আছে? দুইটা জাবেদা দেওয়ার বিভিন্ন কারণ আছে, আমরা ডিটেলসে, এটা আসলে ইন্টারের একটা পার্ট আছে আমাদের। এটা হচ্ছে সম্ভবত এই পার্টের নাম হচ্ছে আমাদের প্রাপ্য হিসাবের হিসাব রক্ষণ। এই প্রাপ্য হিসাবের হিসাব রক্ষণ যে পার্ট আছে, ওইটা যখন ওইটার ভিডিও আমি আপলোড দেবো, ওইটার মধ্যে আমি ক্লিয়ার সবকিছু করে দেবো। তোমরা আপাতত মনে রাখো, এটা হচ্ছে একটা অনাদায়ী পাওনা বা প্রাপ্য, অনাদায়ী পাওনা বা কুরিন একটা খরচ। ওইটার জন্য আমরা তিন ধরনের জাবেদা দিয়ে দেখি। আমি ডাককে যে তুমি লেনদেন করে বুঝতে পারবে কোন ধরনের জাবেদা, মানে কোন ধরনের এন্ট্রির জন্য কিভাবে তুমি লিখবে। তো যদি আমি বলি, এক নম্বরে যদি লেখা থাকে অনাদায়ী পাওনা বা কুরিন ধার্য করা হয়েছে, কি ধার্য করা হলো, যদি এই কথাটা লেখা থাকে, তাইলে আমরা জাবেদা দেব পুরাতন যে জাবেদা আছে, এটা আমরা লিখবো অনাদায়ী পাওনা বা আমরা এটাকে সংক্ষেপে বলতে পারি, আরেকটা নাম আছে এটার, কুঋণ। অনাদায়ী পাওনা বা কুঋণ, এটা আমরা বলবো ডেবিট। আর ক্রেডিট দিকে আমরা দেবো হচ্ছে প্রাপ্য বা দেনাদার, সরাসরি প্রাপ্য বা দেনাদার। এটা মুখস্থ করে দিলে হয়। এখন আপাতত যারা নতুন আমরা অ্যাকাউন্ট দিকে ঢুকেছে, এইটা চাইলে মুখস্থ করে নেওয়া যায়। এই জাবেদাগুলো রেয়ার আসে, কম আসে। ঠিক আছে?
হিসাব ক্রেডিট। এরপরে যেটা হচ্ছে তোমাদের জন্য পরের যেটা 2 নম্বরে আমি এই বিষয়ের উপরে যে দ্বিতীয় জাবেদাটা ওটা হচ্ছে দ্বিতীয় জাবেদাটা হচ্ছে যখন আমরা দেখব অনাদায়ী পাওনা সঞ্চিতি সৃষ্টি করতে হবে, সৃষ্টি করতে হবে, তখন অনাদায়ী পাওনা সৃষ্টি করতে হবে। এই কথা যদি লেখা থাকে আমার লেনদেনের মধ্যে, তাহলে আমরা জাবেদাটাকে লিখব অনাদায়ী পাওনা বা কুঋণ হিসাব ডেবিট, আর এখানে লিখব অনাদায়ী পাওনা বা কুঋণ সঞ্চিতি ক্রেডিট, ক্রেডিট। ওকে, এবার আমরা শুরু করি আমাদের তৃতীয় যে জাবেদাটা আছে। এই তৃতীয় জাবেদাটা আমরা কি করব, আমরা এটা হচ্ছে এই জাবেদাটা এভাবে লেনদেনের ক্ষেত্রে এভাবে লেখা থাকবে অনাদায়ী পাওনা বা কুঋণ বাবদ অবলোপন করতে হবে, অবলোপন করতে হবে। এই কথা যদি লেখা থাকে তাহলে আমরা আসলে জাবেদাটা দিব এভাবে, আমরা লিখব অনাদায়ী পাওনা সঞ্চিতি, আমি সংক্ষেপে লিখেছি সঞ্চিতি হিসাব ডেবিট, আর প্রাপ্য বা দেনাদার হিসাব ক্রেডিট। কথা হচ্ছে যে এখানে এই যে আমি দিলাম, একটা স্ক্রিনশট দিয়ে তুমি রেখে দিতে পারো। আগে যে দুইটা জাবেদা আমি দিয়েছিলাম, যে একটা অবচয়ের, এটা হচ্ছে অবচয় হিসাব ডেবিট, আর পুঞ্জীভূত অবচয় সম্পদের নাম ক্রেডিট। আর এইখানে হচ্ছে তোমার এরপরে দিলাম অবলোপন হিসাব ডেবিট, শুধু সম্পদের নাম হিসাব ক্রেডিট। আর এখানে আমি যে অনাদায়ী পাওনা নিয়ে তিনটা জাবেদা দিয়ে দিয়েছি। এই অনাদায়ী পাওনা যদি এই লাইনটা থাকে, এখানে মনে রাখবা ধার্য করার কথা বলে, ধার্য, তাহলে এই প্রথমটা হবে অনাদায়ী পাওনা বা কুঋণ হিসাব ডেবিট, প্রাপ্য বা দেনাদার হিসাব ক্রেডিট। এরপরে যদি থাকে সঞ্চিতি সৃষ্টি, এই কথা শব্দটা মনে রাখবা, সঞ্চিতি সৃষ্টি, তাহলে তোমরা জাবেদা দিবা অনাদায়ী পাওনা বা কুঋণ হিসাব ডেবিট, আর অনাদায়ী পাওনা বা কুঋণ সঞ্চিতি হিসাব ক্রেডিট। ঠিক আছে। আর যদি কখনো থাকে এই অবলোপন, অনাদায়ী পাওনা বাবদ অবলোপন, মনে রাখো আমি দাগ দিয়ে দিয়েছি, ধার্য থাকলে এটা হবে, যদি সঞ্চিতি সৃষ্টি হয় তাহলে আমরা এটা দেব, যদি বলা হয় অবলোপন তাহলে আমরা এটা দেব। এই জাবেদাটা যদি আমরা এভাবে সবসময় একই নাম আসবে, আমরা এটা মুখস্থ করে নিতে পারি ইনশাআল্লাহ। আমাকে আল্লাহ তৌফিক দিলে আমরা এগুলো এক্সপ্লেন করব কেন এগুলা এভাবে হয়েছিল। এই যে আমি যে টোটাল যে জাবেদাটা আমি কি করেছিলাম, আমি তোমাদেরকে দিয়েছি, পুরো জাবেদাটা আমি বোর্ডের মধ্যে লিখে দিচ্ছি। তোমরা এই শেষে আছে, এই যে আমাদের ভিডিও শেষ দিকে রেখে তোমরা একটা স্ক্রিনশট মেরে রেখে দিতে পারো, এবং নিজেরা এটা কি করবে, একটা খাতার মধ্যে তুমি যদি একটা পেজের মধ্যে তুমি সুন্দর করে এগুলা লিখে রাখতে পারো। এটা টেবিলের সামনে তুমি টানিয়ে রাখতে পারো, এই তুমি ক্লিপবোর্ড যদি থাকে ওইখানে অথবা দেয়ালের মধ্যে টাঙিয়ে রাখতে পারো, এবং প্রথমে ওইগুলা দেখে দেখে ধীরে ধীরে জাবেদা করতে থাকো, যে এই জাবেদা এটা আইছে, এটা কিভাবে জাবেদাটা হয়। তারপর তুমি এটা যদি 1-2 মাস 3 মাস কন্টিনিউয়াস করো, আর তোমার কখনোই দেখতে হবে না, এবং সারা জীবনের জন্য জাবেদা মুখস্থ হবে না। জাবেদাটা মনে তো থাকবেই, মুখস্থ টাইপ হবে, সাথে তুমি বুঝে ফেলবা আসলে জাবেদাটা কখন কেন কিভাবে হয়। তো আমি তোমাদেরকে লিখে দিচ্ছি। আরেকটা কথা আমি আগে বলে দিয়েছিলাম যে আমি তোমাদেরকে বলে দেবো যে জাবেদার ব্যাখ্যাগুলো কিভাবে হয়। তো আমি এগুলার ব্যাখ্যা এখন আমি বলে দিচ্ছি, বলে দিয়ে আমি ভিডিও শেষ দিকে গিয়ে সবগুলা জাবেদা লিখে দিয়ে এটার ব্যাখ্যা আমি মুখে বলে দেবো তোমাদেরকে করার জন্য, তোমরা ট্রাই করে দেখতে পারো। তারপর আমি পরবর্তীতে কোনো এক সময় শুধু ব্যাখ্যা বা গড়া খা এগুলো নিয়ে আবার ভিডিও তৈরি করবো ইনশাল্লাহ। এইগুলো আমরা ব্যাখ্যা আসলে লিখবো হচ্ছে
হ্যাঁ, অনাদায়ী পাওনা যেহেতু আমরা হিসাব করছি, তাহলে অনাদায়ী পাওনা ধার্য করা হলো। এটা হবে অনাদায়ী পাওনা সঞ্চিতি সৃষ্টি করা হলো। এখানে লিখবো অনাদায়ী পাওনা অবলোকন করা হলো। ব্যাখ্যায় আমরা এই তিনটা জিনিস লিখে দিব, ঠিক আছে? তোমরা যদি হিসাব বিজ্ঞান শিখতে চাও তাহলে আসলে হিসাব বিজ্ঞানের ভিতরে তোমাকে ঢুকতে হবে, এবং হিসাব বিজ্ঞানের ভিতরে ঢোকাটা খুব সহজ। হিসাব বিজ্ঞান কখনোই মুখস্থ করতে তুমি শিখতে পারবে না, বিশেষ করে এই জাবেদা, শত শত হাজার হাজার জাবেদা আছে। তুমি হাজার হাজার জাবেদা যদি মুখস্থ করতে চাও তাহলে তোমার জীবন চলে যাবে, তুমি দেখবে একটার সাথে আরেকটা গোল মিলিয়ে ফেলছো। কিন্তু তুমি যদি সুন্দর করে বুঝে বুঝে জাবেদাগুলো পড়ো তাহলে খুব সহজেই তুমি রপ্ত করে ফেলতে পারবে। তো আমি তোমাদেরকে আজকে যে জাবেদার ক্লাসে যে টোটাল আমি তোমাদেরকে 4, 2, 6, 8, 5, 11টা জাবেদা পড়েছি। তার মধ্যে আমার এক স্ক্রিনে আমি আসলে লিখে রেখেছি, এখানে 2টা জাবেদা আমি লিখিনি, বাকি সবগুলো জাবেদা আমি লিখে নিয়েছি। 2টা জাবেদা তোমরা নিশ্চয়ই আমি সবগুলা সিরিয়াল বাই সিরিয়াল 1 বাই 1 করে দিয়েছিলাম, সেখান থেকে তোমরা পেয়েছো। এখন আমি তোমাদেরকে সমস্ত জাবেদা সংক্ষেপে একদম সামারি টেনে দিচ্ছি, তোমরা একটু দেখে নিতে পারো, চাইলে এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো তোমরা। আমি সরে যাচ্ছি। তো নিশ্চয়ই তোমরা স্ক্রিনশট নিয়ে নিয়েছো। যদি তোমরা জাবেদা ভালো করে বুঝতে চাও তাহলে এই যে আমি যে স্ট্রাকচারটা দিয়েছি, স্ট্রাকচারটা তোমরা একটু ফলো করে এটা তোমরা লিখে তোমাদের এই যে দেওয়ালের সামনে টানায় দিতে পারো, এবং সেটা দেখে দেখে এইভাবে করে তোমরা কয়েকদিন 1-2 মাস ট্রাই করলেই তোমাদের জাবেদা ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। আমি তোমাদেরকে যেটা বলছি যে আমরা জাবেদা করার জন্য জাবেদাকে 3 ভাগে ভাগ করেছিলাম। একটাকে বলেছিলাম নগদের জাবেদা, একটা হচ্ছে আমার বাকির জন্য জাবেদা, আর আরেকটা হচ্ছে অনগদের জাবেদা। এই বাকি এবং অনগদ দুইটা কিন্তু একই বিষয়, শুধু আমি বুঝার স্বার্থে আমি আলাদা করে দিয়েছি। কি আলাদা করেছি? আমি বাকিতে আসলে আমরা টাকাটা দেওয়া বাকি থেকে যায়, আর অনগদে আসলে টাকাটা দেওয়া বাকি থাকে না, কিন্তু টাকা দেই না। বাকিতে আমরা টাকা দেই না, বাকি লেনদেনের ক্ষেত্রে টাকা দেই না, পাই না। অনগদের লেনদেনের ক্ষেত্রে আমরা টাকা দেই না, পাই না। কিন্তু অনগদের ক্ষেত্রে হয় কি, আমরা এই টাকাটা কখনোই দিতে হয় না, কিন্তু বাকির ক্ষেত্রে আমাদেরকে টাকাটা পরবর্তীতে পরিশোধ করতে হয়। তো কখনো যদি প্রশ্ন আসে, আমি বারবার এটা রিপিট করছি, কখনো যদি প্রশ্ন আসে অনগদ লেনদেনের পরিমাণ নির্ণয় করো, তাহলে নিশ্চয়ই তোমরা এই যে লেনদেন এবং এই যে লেনদেন আছে এগুলো তোমরা দিবে। তো আমরা প্রথমে আসি নগদের যে জাবেদা, এটাকে আমি 2 ভাগে ভাগ করছি। বলছি যে নগদে বা ব্যাংকের মাধ্যমে আমরা যদি টাকা পাই তাহলে একটা জাবেদা হবে। কি জাবেদা হবে? সবসময় নগদে বা ব্যাংকে টাকা পেলে নগদ বা ব্যাংক ডেবিট হবে, আর যে হিসাব থেকে টাকাটা এসেছে সেটা হবে ক্রেডিট। মনে করো আমি পণ্য বিক্রয় করে পেয়েছি, তাহলে হবে নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। যদি মনে করো আমি আসবাবপত্র বিক্রয় করে টাকা পেয়েছি, নগদান হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ক্রেডিট। মনে করো আমি ভাড়া থেকে টাকা পেয়েছি, নগদান হিসাব ডেবিট, ভাড়া হিসাব ক্রেডিট। মনে করো আমি মেশিন বিক্রি করে টাকাটা পেয়েছি চেকে, তাহলে চেক মানে ব্যাংক। মনে রাখবা হিসাব বিজ্ঞানে চেক নামের কোনো হিসাব নাই এবং পণ্য নামের কোনো হিসাব নাই। চেক নামের হিসাব নাই, তাহলে আমরা বলবো ব্যাংকে টাকাটা পাইছি, তাহলে ব্যাংক হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। একজন দেনাদার আমাকে টাকা দিয়েছেন, তাহলে তিনি টাকা যদি দেন তাহলে আমি তার কাছে টাকা পাইছি, তাহলে তার টাকা পেলে আমরা বলবো ব্যাংকে যদি চেক দেন তাহলে বলবো ব্যাংক হিসাব ডেবিট, আর যদি নগদে দেন তাহলে নগদান হিসাব ডেবিট, ব্যাংক আর হবে দেনাদার হিসাব, যদি দেনাদার থেকে পেয়েছি দেনাদার হিসাব ক্রেডিট। তাহলে নিশ্চয়ই আমরা বুঝতে পারছি এটা। সেকেন্ড যেটা জাবেদা ছিল আমার নগদ বা ব্যাংকের মাধ্যমে যদি আমরা টাকাটা গেলে মানে যায়, আমাদের টাকাটা যদি নগদ বা ব্যাংকের মাধ্যমে যায় তাহলে আমরা কি করব? নগদ বা ব্যাংকে যদি টাকা যায় তাহলে আমরা লিখবো হচ্ছে যে জায়গায় গিয়েছে ওইটা হচ্ছে ডেবিট, এবং নগদ বা ব্যাংক হবে আমার ক্রেডিট। নগদ বা ব্যাংকটা ক্রেডিট হবে, আর যে হিসাবে গিয়েছে সেটা হবে ডেবিট। মনে করো আমি বেতন দিয়েছি, তাহলে আমি বেতনের জন্য টাকা গেছে, তাহলে বেতন হিসাব ডেবিট, নগদ দিয়ে দিলে নগদান হিসাব ক্রেডিট, যদি ব্যাংক বা চেকের মাধ্যমে দিই তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট। আমি যদি বলি যে আমি পণ্য কিনে দিয়েছি, মনে রাখবা পণ্যের 2টা নাম। যখন আমরা অন্য পৃথিবীর যে কোনো জিনিস কিনবো তখন সেটার নাম হবে ওই জিনিসের নাম, কিন্তু আমি যে জিনিসটা নিয়ে বেচা কিনা করি ওইটা কিনলেই এটার নাম হয়ে যাবে ক্রয়। আমি যদি মনে করো আসবাবপত্র কিনা বেচা করি, তাহলে আমার আসবাবপত্র যদি আমি এই আলমিরা কিনি, ধরো চেয়ার টেবিল এগুলা কিনি, এটা ক্রয় হয়ে যাবে। আমি ওষুধ বেচা কিনা করি, তাহলে ওষুধ কিনলে ক্রয় হয়ে যাবে। আমি কম্পিউটার বেচা কিনা করি, কম্পিউটার কিনলে এটা ক্রয় হয়ে যাবে। তো আবার বিক্রি করলে এটার নাম হয়ে যাবে বিক্রয়। বিক্রয় ছাড়া পণ্যের নাম সবসময় ক্রয় থাকে। তো আমি যে কোনো কিছু যদি মনে করো আমি যদি নগদে, ধরো আমি কিনছি, কি ধরো আমি নগদে কিনলাম হচ্ছে একটা দালান কিনলে আমার কাছে নগদে টাকা যাবে, বা ব্যাংকে যদি কিনি ব্যাংকে টাকা যাবে, তাহলে আমি ব্যাংক হিসাব বা নগদান হিসাব ক্রেডিট। কি কিনছি? দালান হিসাব
ডেবিট। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো যে নগদে যদি আমার কাছ থেকে টাকা যায় সব সময় নগদ আমি ক্রেডিট হবে, এটা মাথার মধ্যে সেভ করে নিবা। অন্য সাইডেরটা খুঁজে বের করবা এখানে কি হয়। তারপরে আমি চলে আসি বাকির যে জাবেদাটা আছে আমাদের, বাকির যে জাবেদা, এই বাকির জাবেদার মধ্যে আমরা কি করছি, বাকির জাবেদাকে আমি দুই ভাগে ভাগ করে করছি আসলে। একটা হচ্ছে বাকিতে কোনো কিছু কিনা বা বেচা, আর একটা হচ্ছে বাকিতে আয়া ব্যয়। বাকিতে যদি আমি কোনো কিছু কিনি তাহলে যা কিনছি সেটার নাম হবে ডেবিট, যা কিনেছি সেটার নাম হবে ডেবিট। মনে করো আমি জমি কিনছি, তাহলে জমি হিসাব ডেবিট। বাকিতে কিনছি এই জন্য প্রদেয় অথবা পাওনাদার আমি ক্রেডিট লিখবো। একদম সব সব বাকিতে কেনার ক্ষেত্রে, শুধু পণ্য কেনার ক্ষেত্রে ওই যে আমি এখানে বলছি যে আমি জমি কিনছি তাহলে ভূমি হিসাব ডেবিট হয়েছে, আমার পণ্য কিনলে ওটার নাম পণ্য হিসাব নয়, শুধু হবে ক্রয় হিসাব, শুধু হবে ক্রয় হিসাব। এটা মাথায় রাখবা, পণ্য কিনলে বিক্রি করলে ওইটার নাম ক্রয়, আর বেচার সময় বিক্রয়। তাহলে আমরা চলে আসলাম যে আমাদের এই যে বাকিতে কোনো কিছু কিনলেই যাবে হবে প্রদেয় বা পাওনাদার হিসাব ক্রেডিট, আর যা কিনেছি সেটার নাম হবে ডেবিট। বাকিতে কোনো কিছু যদি আমরা বিক্রয় করি, তাহলে বিক্রয় করলে কি হবে, বিক্রয় হিসাব হবে, বিক্রয় করলে বিক্রয় হিসাব হবে ক্রেডিট, অর্থাৎ বিক্রয় যা করেছি সেটার নাম হবে ক্রেডিট। ঠিক আছে, কি কি বিক্রয় করেছি, ধরো আমি দালান বিক্রি করলাম, তাহলে দালান হিসাব ক্রেডিট। আমি ধরো বিক্রি করলাম হচ্ছে কি বলে যন্ত্রপাতি হিসাব ক্রেডিট। আমি ধরো বিক্রি করলাম হচ্ছে পণ্য, তখন আমি নাম হবে বিক্রয়। পণ্যের নাম পণ্য হয় না, হয় বিক্রয়, বিক্রয় হিসাব ক্রেডিট। আর আমি তার কাছে টাকা পাবো, সেই জন্য প্রাপ্য বা দেনাদার হিসাব দেবে। এরপরে আসি বাকিতে যদি বা বকেয়া যদি কোনো ব্যয় হয়, আমার যে কোনো ব্যয় বকেয়া হতে পারে। যদি আমার ধরো বেতন বকেয়া হয়, তাহলে আমি জাবেদা এন্ট্রি দিয়েছি কি, ব্যয়ের নাম হবে ডেবিট, অর্থাৎ বেতন আমার বকেয়া রয়েছে, তাহলে বেতন হিসাব ডেবিট। আর বকেয়া বেতন হিসাব ক্রেডিট। আমি আগে জাবেদা বলে দিয়েছিলাম যে বকেয়া বেতন ব্যয়ের ক্ষেত্রে বকেয়া তো লেখা যাবে ব্যয়ের ক্ষেত্রে, আয়ের ক্ষেত্রে দুইটাই। আর শুধুমাত্র ব্যয়ের ক্ষেত্রে আমরা লিখতে পারি প্রদেয় হিসাব, বকেয়ার পরিবর্তে ওইটা আমরা লিখতে পারি প্রদেয়। ব্যয়ের নাম প্রদেয় বেতন, বেতন হলে প্রদেয় বেতন, ভাড়া হলে প্রদেয় ভাড়া, আর উপরে হবে আমার এই খরচের নাম। আর আমরা যদি বাকিতে কোনো আয় হয় আমাদের, তাহলে আমরা কি বকেয়া বা প্রাপ্য আয় দেয়া যায় এটাতে, প্রাপ্য দিয়ে আয়ের নাম, প্রাপ্য দিয়ে বা বকেয়া, বকেয়া দুইটাই লেখা যায়। তো আমি বলবো আমি প্রেফার করবো বকেয়াই লেখো, কারণ বকেয়া লিখলে তুমি ব্যয়ের ক্ষেত্রেও লিখতে পারবো বকেয়া, আয়ের ক্ষেত্রেও তুমি লিখতে পারবা বকেয়া। তাহলে বকেয়া আয়ের নাম হবে ডেবিট, যেমন আমি ভাড়া পাইছি, তাহলে বকেয়া ভাড়া ডেবিট, আর ভাড়া হিসাব ক্রেডিট। আমি যদি মনে করো বেতনই পাই, ধরো বেতন আমার একটা আয়, আমি বেতনই পাইলাম, তাহলে আমি বলবো হচ্ছে বকেয়া বেতন ডেবিট, বেতন হিসাব ক্রেডিট। এরপরে অনগদ লেনদেনের 5টা জাবেদা ছিল, আমি এখানে আসলে একবার স্ক্রিনশট নেওয়ার জন্য কম করে লিখছি, 3টা লিখে দিয়েছি, 2টা আমি মুখে বলে দেবো। 1 নম্বরে হচ্ছে গিয়া অনগদ লেনদেনের যে জাবেদা আছে, অবচয়ের জাবেদা, যেটা সব থেকে বেশি আসে এই অনগদের লেনদেনের মধ্যে, সব থেকে বেশি আসে, এটা হচ্ছে অবচয় হিসাব ডেবিট। পুঞ্জীভূত অবচয়, আমার সম্পদের নাম, যে সম্পদের অবচয় হয়েছে ওই সম্পদের নাম ক্রেডিট। আর অবচয় হচ্ছে স্থায়ী সম্পদের ব্যবহারজনিত যে ক্ষয় হয় বা ক্ষতি হয়, যেটার মূল্য কমে, এইটাকে বলা হয় অবচয় খরচ। এবং স্পর্শনীয় স্থায়ী সম্পদের ক্ষেত্রে হয় অবলোপন। অবলোপন হচ্ছে অস্পর্শনীয় স্থায়ী সম্পদের ক্ষেত্রে এই খরচটা হয়। এই অবলোপনে আমরা বলি অবলোপন হিসাব ডেবিট। আর সম্পদের নাম, ধরো সুনামের অবলোপন হইলো, তাই আমি বললাম অবলোপন ডেবিট, সুনাম হিসাব ক্রেডিট। আর অবচয়ে দেখো কি হয়, অবচয় হিসাব ডেবিট। পুঞ্জীভূত অবচয়, ধরো দালানের অবচয়, তাহলে পুঞ্জীভূত অবচয় দালান হবে এখানে। আসবাবপত্র হলে পুঞ্জীভূত অবচয় আসবাবপত্র। সুনামের ক্ষেত্রে এই যে ইয়ের ক্ষেত্রে এই যে কি বলে অবলোপনের ক্ষেত্রে কিন্তু শুধু সম্পদের নাম হবে, পুঞ্জীভূত শব্দটা আর হবে না। অনাদেয় পাওনা ধার্য করা হলে, ওইটার 3টে জাবেদা আছে, আমি একটা লিখেছি। অনাদেয় পাওনা ধার্য করা হলে ওইটা সবসময় আমরা লিখবো অনাদায়ী পাওনা বা কুঋণ হিসাব ডেবিট, কারণ অনাদায়ী পাওনার একটা নাম হচ্ছে কুঋণ। আর প্রাপ্য বা দেনাদার হিসাব ক্রেডিট। ওইটার আরেকটা লাইন হইতে পারে, আরেকটা জাবেদা আসতে পারে যে অনাদায়ী পাওনা সঞ্চিতি সৃষ্টি করো। ওই সঞ্চিতি সৃষ্টি করার কথা বললে আমি আবার লিখবো অনাদায়ী পাওনা ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি ক্রেডিট। আবার আরেকটা লাইন আসতে পারে আমার লেনদেনের মধ্যে যে যে অনাদায়ী পাওনা অবলোপন করতে হবে বা করো, তখন আমি লিখবো অনাদায়ী পাওনা সঞ্চিতি ডেবিট, প্রাপ্য বা দেনাদার হিসাব ক্রেডিট। তো আমার এই পর্যন্ত ছিল আজকের এই জাবেদার ভিডিও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর কি কি নিয়ে ভিডিও বানাতে হবে, কোনটা বানালে তোমাদের জন্য ইজি হবে, কিংবা কোনো ছোট ছোট বিষয় যদি থাকে তোমার
তোমার অথবা একটা সিঙ্গেল জাবেদা যদি হয়, যে এই জাবেদাটা কিভাবে হয় আমাকে তোমরা লিখে জানাতে পারো, কমেন্টে জানাতে পারো, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে তোমরা জানাতে পারো। ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।